প্রিয় দর্শক, আমন্ত্রণ আমাদের আজকের ৭ দিনে। আর বরাবরের মতো শনিবারের এই ৭ দিনের সাথে আছে আমি রানা ইসলাম আপনাদের। আমরা কথা বলতে চাই বাংলাদেশের সংস্কার নিয়ে। আমরা জানি যে ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ আমরা পেয়েছি এবং যে বাংলাদেশের দিকে আমরা যেতে চাই, সেখানে আসলে শত সম্ভাবনা, সহস্র সম্ভাবনা রয়েছে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলবার জন্য, একটি নতুন বাংলাদেশ গড়ে তোলবার জন্য। এবং প্রতিনিয়তই সমাজ, রাজনীতি, রাষ্ট্র, সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষা সব বিষয়েই বিভিন্ন ধরনের, বিশেষ করে ঢাকার বিভিন্ন মিলনায়তন কিন্তু পূর্ণ থাকছে বিভিন্ন আলোচনা, সমালোচনা এবং বুদ্ধিবৃত্তিক চর্চার। সারা দেশের মানুষের অবস্থাও কিন্তু প্রায় তাই, কিন্তু তারপরও একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সাধারণ মানুষের যে চাওয়া এবং পাওয়া, সেইটা আসলে কতটা মিট করতে পারছি আমরা। একটা শঙ্কাও তৈরি হচ্ছে, আবার সম্ভাবনাও দেখছি আমরা। সেরকম একটা জায়গা থেকে আমরা কথা বলতে চাই যে সংস্কারের পথ কতটা দীর্ঘ। আমরা শুরুতে পরিচিত হয়ে নেই। আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন একজন সংস্কৃতিকর্মী, দীপক সুমন। দীপকটা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। এছাড়াও আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন কবি ও বুদ্ধিজীবী নাহিদ হাসান নলেজ। আপনাকেও স্বাগত। এবং একই সাথে স্বাগত জানাচ্ছি কানাডার অন্টারিও পরিবেশ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ ডক্টর আনিসুর রহমান। আনিসুর রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। দীপক দা, আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু আপনি আমার খুব কাছে আছেন সেই জায়গা থেকে, যে আমি আমার বিষয়টি বলেছি যে সংস্কারের পথ কতটা দীর্ঘ। আপনি সক্রিয়ভাবে ছাত্র আন্দোলন যখন শুরু হয় সেই সময় থেকেই কথা বলেছেন, মাঠে ছিলেন, রাস্তায় ছিলেন এবং পরবর্তী সময়গুলোতেও আপনি কথা বলছেন। আপনি কিভাবে দেখেন এই পথ আসলে কতটা দীর্ঘ হতে পারে, আমরা যে সংস্কারটি চাই? এই যে চাই শব্দটা বললেন না, এই চাই শব্দটার সাথে আসলে আপনার ওই যে টাইম পিরিয়ড জানতে চাচ্ছেন, সেটা আমরা তো আসলে চাওয়াটাই ভুলে গিয়েছিলাম, মানে চাইতেই পারতাম না অনেক বছর। আমার তো মানে নিজের জন্ম তো ৭১-এর অনেক পরে, কিন্তু যতটুকু বুঝি যে ৫৩ বছর ধরে আমরা নাগরিক হিসেবে আসলে কি চাইবো, কি অধিকার, যেমন ৫৩ বছর পরে আমাদের সংবিধান নিয়ে যত সোচ্চার মানুষ সংবিধান পরিবর্তন প্রশ্নেই, এই চাওয়াটাই এত, আমি আমার জ্ঞান সত্ত্বে কখনো দেখিনি যে সংবিধানের বিষয় নিয়ে মানুষ এত সোচ্চার। বা আপনি যেটা বললেন যে এখন সব জায়গায় যে কোনো মিলনায়তনে, যে কোনো আলোচনা, বুদ্ধিবৃত্তিক আলোচনা, যে কোনো রকমের সেমিনার, এগুলোতে মানুষের জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। অধিকারটা যে জন্মেছে সেই বিষয়টি আসলে উঠে আসছে। হ্যাঁ, মানে আমরা চাওয়াটা অনেক বেশি আমাদের, এবং আমরা সবাই চাইছি, ১৮ কোটি জনগণ চাইছে, যে যার মতো করে চাইছে। এবং আপনি দেখবেন যে এই আন্দোলনে কিন্তু একটা, আমি যে ইনক্লুসিভ বলেছি, মানে ডান বাম, মানে নানা পক্ষ, মধ্যপন্থী, নানা রকম সমস্ত রকমের শক্তি একসাথে এখানে এসে ৫ই আগস্ট পর্যন্ত আন্দোলন করেছিল। এইবার ৫ই আগস্টের হবার, মানে আন্দোলন শেষ হয়ে যাওয়ার পর একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এইবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যখন চাওয়া পাওয়ার প্রশ্ন তৈরি হচ্ছে, তখন কিন্তু যে যার সেক্টর থেকে, মানে যে যার অবস্থান থেকে চাওয়া পাওয়াগুলো শুরু হয়েছে, যার যার পার্সপেক্টিভ থেকে। এবং এইখানে দ্বন্দ্ব তৈরি হচ্ছে কিছুটা, যে আসলে আমরা টোটাল বা আমরা ইনক্লুসিভলি কি চাচ্ছি, সবাই মিলে কি চাইছি, সেটাও সমাধানের পথে কিছুটা। কারণ ধরেন সংবিধান নিয়ে একটা কমিশন বা ৬টা কমিশন ইতিমধ্যে গঠিত হয়েছে, যেটা খুব জরুরি, যে মানে যে ৬টি খাত খুব দ্রুত সংস্কার করা উচিত। এরপরের সংস্কার, ধরেন আপনি অর্থনৈতিক খাত সংস্কার কিন্তু বিরাট কঠিন ব্যাপার, কারণ মানে একটা ভঙ্গুর দশা, এবং ব্যাংকের লুটপাট থেকে শুরু করে গোটা দেশের আমরা দেখেছি যে মানে আমরা একটা বিরাট ঋণগ্রস্ত দেশ। এবং আবার যেটা দেখা যাচ্ছে, আপনি যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখন কত দূর আমরা দেখছি নতুন করে আবার বিদেশ থেকে ঋণ নেওয়া হচ্ছে, অনেক অনেক ঋণ। এখন ঋণ দিয়ে অলরেডি ঋণের সংস্কৃতির মধ্যে আমি ছিলাম, ঋণ খেলাপের সংস্কৃতির মধ্যে ছিলাম, আবার দেশের বাইরে থেকে অনেক অনেক ঋণ দিয়ে আপাতত অর্থনীতি সামাল দেওয়ার যে প্রক্রিয়া, এই সংস্কারটা কত দীর্ঘ সময় লাগবে, এটা একটা ভাববার বিষয়। এবং আমরা যেটা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার একটা মানে দেশের আপাতত কিছু কাঠামোগত কিছু সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে নিয়ে গিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারটা, এখন এই টাইম পিরিয়ডটাও বা কতটুকু, মানে দ্রুত নির্বাচন বা নির্বাচনের পথে হাঁটা, গণতন্ত্রের পথে হাঁটা। আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারে আছি, এটা তো ম্যান্ডেটের গভর্নমেন্ট না। গণ অভ্যুত্থানের বিজয়ী জনতা আপাতত এক শক্তিকে হটিয়ে আরেকটা শক্তির কাছে শেল্টার নিয়েছে,
যে হ্যাঁ আমরা এই শক্তির কাছে একটা মধ্যস্থতাকারী বলা যেতে মধ্যস্থতাকারী বলতে পারে, পারে, হ্যাঁ, right। মানে মধ্যবর্তী সরকার বা অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন যেটাই শব্দটাই বলি, তো দেওয়া আছে, মধ্যস্থতাকারী। অন্তর্বর্তীকালীন, অন্তর্বর্তী সময়টাকে ধারণ করবে যিনি, যারা এখন সেই জায়গাটা একটা, হ্যাঁ আমরা এখনো টাইম পিরিয়ডই পাচ্ছি না কিছু, এইটা একটা বিরাট আমি একটু নাহিদ হাসান নলেজের কাছে আসতে চাই। নাহিদ হাসান নলেজ, আপনি শুনছিলেন নিশ্চয়ই দীপক সুমনের কথাগুলো। আপনি কিভাবে দেখছেন যে আমরা যে কাঙ্ক্ষিত সংস্কার চাই, সেই সংস্কার তো একটা দীর্ঘ পর, তাহলে শুরু হতে পারে কোথা থেকে? নলেজ ভাই, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি, আপনাকে আমি শুনতে পাচ্ছি না, জি জি জি, আমাকে আমি শুনতে আমিও পাচ্ছি না, আমরাও শুনতে পাচ্ছি আপনাকে। আপনার কাছে আমার প্রশ্ন ছিল নাহিদ হাসান নলেজ, যে আমরা যে সংস্কারটা চাই, কাঙ্ক্ষিত সংস্কার আসতে, সুফল আসতে, সফলতা আসতে একটা দীর্ঘ পথ অতিক্রম করতে হবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে। কিন্তু আপনি আপনার জায়গা থেকে কোন জায়গা থেকে শুরু হওয়াটা প্রয়োজন বলে মনে করেন সংস্কারটা? আপনারা তো জানেন যে আমি আসলে গ্রামে থাকি। তো এখানকার যে সংস্কারের যে জায়গাটা, সেটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের অবকাঠামো যে অর্থাৎ আমাদের যে প্রাকৃতিক এবং আমাদের যে ভৌত অবকাঠামো আছে, সেই অবকাঠামোগুলোর ভেতরে এগুলোকে একটা ব্যবহার করা, এটা একটা সংস্কারের বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে সংস্কৃতি মন্ত্রণালয়ের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, শিল্পকলা একাডেমি আছে, তারপরে অন্যান্য যে সাংস্কৃতিক ইয়েগুলো আছে, এগুলো সবগুলোর মধ্যে একটা সমন্বয়টা ঘটানো দরকার। তো সেই রকম জায়গা থেকে সেটা হচ্ছে যে ধরেন বর্তমান যে অবকাঠামো আছে, ধর প্রত্যেকটা উপজেলায় একটা করে টাউন হল আছে। সেই টাউন হলটা এখন ফাঁকা, নিভুয়া পাথার বলে একটা শব্দ নিশ্চয় জানেন, যে পুরা ভুতুরে একটা অবস্থা, যে ওখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নাই, কোনো কারবার নাই। এবং ওখানে সেটা না থাকার বাস্তব কারণটা হচ্ছে যে ওই এলাকায় কোনো সাংস্কৃতিক সংগঠনই নাই, এবং ওখানে ওই জায়গাটা পুরো ফাঁকা পড়ে আছে। তো এখানে আমরা প্রস্তাব দিয়েছি, আমার প্রস্তাব হচ্ছে যে ওই জায়গায় অন্তত 10টা ঘর তুলে দেওয়া, এবং সেই 10টি ঘর হচ্ছে স্থানীয় যে জনগণ আছে, সমাজের অনেক মানুষই তারা এই কাজটি করতে চায়। যে আমরা কারমিকেল কলেজে দেখেছি যে মানুষজনের জমিতে এই কারমিকেল কলেজ গড়ে উঠেছে, এই ভবনগুলো গড়ে উঠেছে। ঠিক বাংলাদেশের যে স্কুল কলেজগুলো আমরা দেখি, সেগুলো কিন্তু জনগণের টাকাতেই গড়ে উঠেছে। তো ওখানকার যদি ইউনো মহোদয় আছেন, উনি স্থানীয় আহ, দাতা যারা আছেন, তাদেরকে যদি উনি ডেকে বলেন যে আপনারা 10টা ঘর উঠায় দেন, এবং আমরা এই 10টা ঘর দাতা হিসেবে একটা ফলক থাকবে, সেই ফলকে আপনাদের নাম থাকবে, এগুলোর যেমন ব্যবহার করা। তারপরে মুক্তিযোদ্ধা সংসদ আছে, সেটাও পড়ে আছে। তো মুক্তিযোদ্ধা সংসদের ওইটার নিচতলা এবং দোতলা এটাকে মার্কেট হিসেবে বানানো হয়েছে, কোনো ঘরেই ব্যবহার হয় না। তারপরে যে সেমিনার রুমটা আছে, সেমিনার রুমটাও কোনো ব্যবহার হয় বলে আমার মনে হয় না। এবং যে ছাদটা আছে, সেটাও ব্যবহার হয় না, এগুলোর ব্যবহার করা। তারপরে আমাদের যে মানুষজন যে আড্ডা দেওয়ার যে জায়গাগুলো আছে, ধরেন যেখানে মানুষ জমায়েত হয়, অস্বাভাবিকভাবেই জমায়েত হয়, নদীর পাড়, তারপর হাট, তারপরে পুকুর পাড়, যে প্রাকৃতিক যে জায়গাগুলো আছে, এগুলোতে মানুষ কিন্তু জমায়েত হয়। তো এই জমায়েত স্থলগুলোতে আমরা চাইলেই জনগণের টাকাতে এখানে একটা করে খোলা মঞ্চ বানাতে পারি। তো আমাদের অর্থাৎ সাংস্কৃতিক যে জাগরণের কথা আমরা যদি বলি, তো আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে সংস্কৃতি চর্চা করবার একটা জায়গা, চর্চা বলতে বোঝাচ্ছি যে এখানে নাটক করবার জন্য নাটকের ঘর লাগবে, সাংস্কৃতিক আমার রিহার্সেল করবার, মহড়া করবার জায়গা লাগবে, সেটা যেমন লাগবে, ঠিক ওটাকে উপস্থাপন করবার জন্য আমার জায়গা লাগবে। তো উপস্থাপন করবার জন্য আমার মঞ্চ লাগবে, আমার সেই মঞ্চ টাউন হলের মধ্যে ব্যবহার করার ব্যাপার আছে। এবং আমার হাট ঘাট, নদীর কিনার যেখানে মানুষ জমায়েত হয়, সেই জায়গাগুলোকে নাইজা স্যার, এখানে আমি একটা প্রশ্ন রাখতে চাই, যে এক সময় আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চলের সংস্কৃতির চর্চা ছিল, খেলাধুলার চর্চা ছিল, সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড ছিল, পার্বণ ছিল, উৎসব ছিল, সেই জিনিসগুলো এখন বলছেন যে জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে। এইটা রাজনীতি আসলে কিভাবে প্রভাবিত করেছে জায়গাগুলোতে, এবং এখন যে সংস্কারের কথা বলছে, সেখানে যে রাজনৈতিক দলগুলো এবং রাজনীতির যে পৃষ্ঠপোষকতা, সেটা কতটা প্রয়োজন বলে মনে করেন আপনি? আচ্ছা, এখানে এখানে দুইটা কথা আছে। একটা হচ্ছে যে আমাদের যারা শিল্পী ছিলেন, আমরা হয়তো সেই শিল্পীদের টাকা দিতে পারি নাই, কিন্তু আমাদের সমাজ
সেই শিল্পীদেরকে সম্মানিত মানুষ মনে করতেন। এটা আমরা ধরেন এই আজ থেকে 15 বা 20 বছর আগে এটা দেখেছি যে যে লোকটা নাটক করেন, যে লোকটা গান গান, সমাজ তার প্রতি একটা দায় অনুভব করে, এই দায় অনুভব করতে এখনো করে। কিন্তু সে যে সম্মানিত মানুষ, সে যে সমাজের গুরুত্বপূর্ণ মানুষ, এইটা প্রতিষ্ঠা করবার দায় এখন রাষ্ট্রের ঘাড়ে এসে পড়তেছে। তো সে জায়গায় যে একটা মানুষ কিভাবে, একজন লেখক, যে লোকটা, যে তরুণটা লিটল ম্যাগাজিন করে, তো সে শুধু কবিতা লিখে, গল্প লিখে এবং এইটা লিখে একটা সে মানে তার বেঁচে থাকার যে জায়গাটা, এখন আমরা সে জায়গায় আমার একটা প্রস্তাব আছে যে প্রত্যেকটা উপজেলায় আমরা যদি 20 জন লেখক, শিল্পী, গায়ক, অভিনেতা, নৃত্যশিল্পী, চিত্রকর, এরকম 20 জন মানুষকে আমরা যদি প্রতি মাসে মাসিক একটা 5,000 টাকার একটা করে দিতে পারি, মাসিক ভাতা দিতে পারি, সে আজীবনের জন্য 20 জন শিল্পী পেতে থাকবেন। তো তাদের একটা উপজেলায় যদি 20 জন লোক, 20 জন লেখক, শিল্পী এই 5,000 টাকা করে পান, তাহলে একটা উপজেলায় মাত্র 1 লক্ষ টাকা খরচ হবে। আর 570টা উপজেলা আছে, সেখানে খরচ হবে মাত্র 5,70,00,000 টাকা, এবং 1 বছরে 70 কোটি টাকা মাত্র। তো এর মধ্য দিয়ে একটা সারা দেশব্যাপী যে শিল্পীরা যে গুরুত্বপূর্ণ মানুষ, উনি যে লেখালেখির কাজটা করেন, লেখালেখির জন্য উনি রাষ্ট্র থেকে 5,000 টাকা পাচ্ছেন। একজন লোক ভাওয়াইয়া গান করেন, তার জন্য উনি 5,000 টাকা পাচ্ছেন। একজন বাউল শিল্পী আছেন, সেই বাউল শিল্পী উনি যখন জন্মে উনি গান গাওয়ার জন্য 5,000 টাকা পান। অর্থাৎ উনি হয়তো ঘর সংসার করেন, আমাদের শিল্পীদেরকে আমরা জানি তার সংসার নাই, সে জমি জিরাতের বিষয়টা বোঝে না, সে অন্যান্য কাজকর্ম করেন, শুধু এই গানটা নিয়ে একটা মানুষ থাকবেন। তো তার জন্য এই 5,000 টাকা যদি দেখা যায়, উনি একটা সম্মান, কারো কাছে আর হাত পাততে হচ্ছে না। তো যখন এইটা সমাজের অন্যান্যরা দেখবে, তো এইটা যখন সমাজের মানুষরা দেখবেন, তখন ওই শিল্পীর ভাই বা অন্যান্য যারা আছে তারা কিন্তু তখন মানে শিল্পী হওয়ার যে রাষ্ট্র ব্যাপার, যেটা সকল সম্মানিত একটা নাগরিকের ব্যাপার, এই রাষ্ট্র ঘটনাটা সকল তার মধ্যে নাগরিকের ঘটে দায়িত্ব গেছে। নিক, সেটা আপনি চান। সেখানে শিল্পী যারা আছেন, সংস্কৃতি মনা যারা আছেন, তাদেরকেও দায়িত্ব নেবে। একটু কথা বলতে চাই ডক্টর আনিসুর রহমান আপনার সাথে। আনিসুর রহমান, আপনি অন্টারিও গভর্নমেন্টের হয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কাজ করেন কানাডাতে। সেখান থেকে আপনি যে পরিবেশ নিয়ে কাজ করার সময় আপনি দেশে যখন আসেন, বাংলাদেশে যখন নিজের জন্মভূমিতে আসেন, তখন আসলে কোথায় কোথায় মনে হয়েছে যে এই বাংলাদেশের সংস্কার করার সুযোগ আছে এবং আপনারা প্রবাসীরাও একটা দায়িত্ব নিতে পারেন? আসলে আমি দীর্ঘদিন ধরেই বিদেশে থাকি। আমি 2000 সালের জানুয়ারি মাসে দেশের বাইরে যাই জাপান গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে। তো জাপানে ছিলাম আমি 9 বছর। তারপর থেকে আমি কানাডাতে আছি। তো দীর্ঘদিন ধরে বিদেশে আছি। তো আমার সবসময় দেশে গেলে খারাপ লাগে দেশের বা দেশের নিউজপেপার পড়লে যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা রাজনৈতিক যে পরিস্থিতি বা অস্থিরতা, এই জিনিসগুলি সবসময়ই আমাকে আমাকে দুঃখ দেয়। তো আসলে একটা সঠিক রাজনৈতিক ব্যবস্থা বা সুশাসন যদি দেশে না থাকে, কোনো সংস্কারই সম্ভব না আসলে। আমাদের অন্যান্য সম্মানিত যারা বক্তা এখন আছেন এই অনুষ্ঠানে, তারা বিভিন্ন সংস্কারের কথা বলেছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে দেশে যদি সুশাসন না আনা যায়, যদি রাজনৈতিক সংস্কার না করা যায়, তাহলে কোনো সংস্কারই আসলে এটা কোনো সাস্টেইনেবল না। মানে এটা করা আমার দৃষ্টিতে সম্ভব না। এবং সেই ক্ষেত্রে প্রথমেই আমি বলব যে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা তৈরি করা দেশে, যে জনগণের ভোটে যেন একটা সরকার নির্বাচিত হয়, সেটা নিশ্চিত করা সবার আগে জরুরি। কারণ হচ্ছে যে জনগণের ম্যান্ডেট ছাড়া যদি কোনো সরকার থাকে ক্ষমতায়, সেই সরকারের আসলে কিন্তু আসলে কোনো সত্যিকারের অর্থে কোনো সংস্কার করা, জনগণের কল্যাণমূলক কাজ করা, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করা তাদের জন্য সম্ভব না। কিন্তু তারা যতই চেষ্টা একটা বিষয় চলে আসে যে আপনি সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন, আপনি সুশাসনের কথা বলছেন, আপনি আইনের শাসনের কথা বলছেন, কিন্তু আমরা দেখি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা ঘটে, যে রাজনৈতিক দলগুলো জনগণ বা নাগরিকের কাছে জবাবদিহি মূলক হয়ে ওঠে না। সেখানে আসলে আমাদের ঘাটতিটা কোথায়? আর আপনারা যারা এই যে কানাডার মতো উন্নত দেশে থাকেন, সেখানে আসলে শক্তিটা কোথায় দেখেন? এইখানে আসলে কিভাবে ব্যালেন্স হতে পারে? না, জবাবদিহিতা যখনই একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠিত হয়, তখনই কিন্তু জবাবদিহিতার বিষয়টা চলে আসে।
কারণ জনগণ যখন একটা সরকার নির্বাচিত হয়, তারা জানে যে যদি আমি জবাবদিহিমূলক একটা সরকার ব্যবস্থা সুশাসন তৈরি না করতে পারি, পরবর্তী ইলেকশনে আমি আর ক্ষমতায় আসতে পারবো না। কিন্তু যদি বিষয়টা এরকম হয় যে না যেন তেনভাবে সরকার দায়িত্ব পালন করে পরবর্তী নির্বাচনেও আমি যেন তেনভাবে নির্বাচিত হয়ে বা অনির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারবো, তখন তো আর জবাবদিহিতার প্রশ্নটা আসে না। যেমন আমাদের এখানে আমি কানাডার কথা বলি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা এমপিপি তারা তাদের কিন্তু নির্বাচনী এলাকায় অফিস আছে এবং তারা কিন্তু সৎ এবং যারা জনকল্যাণমূলক কাজে জড়িত তাদেরকে তাদের মধ্য থেকে কিন্তু তারা ওই অফিসগুলিতে তাদের কর্মী রাখেন এবং ভলান্টিয়ার রাখেন এবং তারা সার্বক্ষণিকভাবে তাদের টেলিফোন এবং ইমেইল এগুলি চেক করতে থাকেন যে কোনো একজন নাগরিক বা কোনো এই রাইডিং এর কোনো একজন ভোটারের কোনো অভিযোগ আছে কিনা। সো তারা সার্বক্ষণিক এটা মনিটর করতে থাকেন। আমি সরকারি চাকরি করি, আমি দেখি যে প্রায়ই এমপি বা এমপিপিরা ওনারা লেখেন, চিঠি লেখেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে এবং মন্ত্রী আবার সেটাকে আমাদের কাছে পাঠান যে এরকম একজন ভোটার এরকম একটা কোশ্চেন করেছেন এবং তার এরকম একটা অভিযোগ আছে, আপনারা এটা একটু দেখেন। সো এই জবাবদিহিতাটা এতই স্ট্রং এখানে, মানে এবং এখানে কিন্তু ওরকম কোনো ব্যাপার নাই। বাংলাদেশে যেমন আমরা দেখি, বাংলাদেশেও আসলে আমার সরকারি চাকরির অভিজ্ঞতা আছে, 6 বছর আমি বাংলাদেশেও 2টা সরকারি দপ্তরে চাকরি করেছি। সেখানে দেখতাম যে কোনো একটা বিষয় থাকলে পরেই দেখা গেল যে আমার বিভাগের ডিজি অথবা মন্ত্রী বা সচিব ডিরেক্টলি আমাকে ফোন করছেন বা আমার বসকে ফোন করছেন যে এই জিনিসটা দেখো, এটা করতে হবে, মন্ত্রী চাচ্ছেন এইটা, প্রধানমন্ত্রী চাচ্ছেন এইটা। এখন সত্যিকার অর্থে তারা চাচ্ছেন কিনা সেটাও কিন্তু আমরা জানি না। মানে আমাদের একটা প্রবণতায় রয়ে গেছে বাংলাদেশিদের মধ্যে যে আমাদের সুবিধা পাওয়া এবং সুবিধা পাইয়ে দেওয়ার একটা সংস্কৃতি তৈরি হচ্ছে। এখানে নিশ্চয়ই সংস্কার প্রয়োজন আছে বলে মনে করেন। এবং আমি এখানে বলতে চাই যে যে কথাগুলো ডক্টর আনিসুর রহমান বলছিলেন দীপক সুমন, সেটা কিন্তু আমাদের নেতারাও বলেন এবং এই ধরনের প্রক্রিয়াগুলো রয়েছে। কিন্তু একটা কথা, আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, সেই জায়গায় ঘাটতি দেখেন কিনা? একদমই তাই। আমাদের মনে হয় যেন মানে এই যে আমরা এখনও দেখছি যে আমরা মব কালচার বা নানা রকম ইয়েতে অনেকেই কিন্তু মানে কথায় বড় হয়ে যাচ্ছে, কিন্তু মানে মব কালচার কিন্তু কথায় বড় হয়ে যাওয়ার প্রমাণ। এবং কিছু দুষ্কৃতিকারী বা কেউ এমন কিছু ঘটায় ফেলছে যে টোটাল গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেইটাকেও ম্লান করে দেবার একটা মানে ষড়যন্ত্রমূলক আমি মনে করি যে একটা প্রচেষ্টাও চলছে। আনিসুর রহমান ওনার সঙ্গে আমি একটা জায়গায় খুব একমত যে উনি যেটা বলছিলেন যে দেশের নির্বাচনের কথা, এবং নির্বাচনের কথা নির্বাচন একটা বড় প্রসঙ্গ, আমি নির্বাচনটা নিয়ে আরো বেশি কথা বলতে চাই। একটা ব্রেক নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি আছেন নেক্সাস টেলিভিশনের সাথে। 7 দিনের আয়োজনে আমরা কথা বলছিলাম দীপক সুমন আপনার সাথে। নির্বাচন প্রসঙ্গে আপনি বলতে যাচ্ছিলেন, আমি বলেছি যে আমি আনিসুর রহমান ওনার কথার সূত্র ধরেই বলছিলাম যে উনি কানাডার কথা বলছিলেন যে আমাদের এখানে জবাবদিহিতার ব্যাপারটা এরকম, মানে এবং ওখানে অফিস থেকে এক ধরনের তৎপরতা থাকে, হ্যাঁ, মানে মানে যাতে অনেস্টি নিশ্চিত করা হয় বা যাই হোক। আমাদের এখানকার প্রথম প্রক্রিয়াটাই দেখেন, নির্বাচন আমরা কোন নির্বাচনটা চাইছি। যে আমার মানে এ পর্যন্ত আসলে আবারও জ্ঞান সত্ত্বে বলতে হয়, জ্ঞান সত্ত্বের আগের যা কিছু পড়ে জেনেছি, এই পর্যন্ত বাংলাদেশে মানে ওই পেশি শক্তি, কালো টাকা বা মানে অবৈধ উপার্জন এবং সন্ত্রাসী ক্ষমতা ছাড়া নির্বাচনে, জাতীয় নির্বাচন থেকে শুরু করে একদম ইউনিয়ন পরিষদ নির্বাচনের কাউন্সিলর পর্যন্ত একটা ক্ষমতাধর ব্যক্তি, পেশি শক্তি যারা আছে, যার টাকার ক্ষমতা আছে, এইরকম লোকগুলিকে আমরা নির্বাচিত হতে দেখি। তো এই 2024-এর গণ অভ্যুত্থান শেষ করে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, আমরা কি আবারও চাই যে এই কালো টাকার লোকগুলো, এই পেশি শক্তিওয়ালা লোকগুলো এরাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন? না চাইলেও কি আপনি ওখানে খুব সহজে ফিরতে পারবেন বলে মনে করেন? এই সংস্কার যে কথাটি বললেন, আমাদের আজকের যে বিষয়, সংস্কারের জায়গাটা বোধহয় এইটা, যে আমরা কোথায় ফিরতে চাই। আমরা ওই পেশি শক্তির লোকগুলিকে মনে হয় চাইছি না, তাদের সাথে আমাদের লড়াইটা হলো, ফ্যাসিজমের সাথে লড়াই হলো, স্বৈরতন্ত্রের সঙ্গে লড়াই হলো। আবার যদি ঘুরে ফিরে ফ্যাসিজম, স্বৈরতন্ত্র কায়েম করার রাস্তায় হাঁটি, তাহলে তো সংস্কার হলো না। তার মানে আমরা এমন একটা নির্বাচন চাই যেখানে আমাদের জনগণের প্রতিনিধিত্ব থাকবে, জনগণ
তাদের ভোটটা স্বাধীনভাবে দিতে পারবে। ভোটটা দেওয়াটা মুখ্য কথা না, আসলে আমরা ভোট যদি স্বাধীনভাবে দিতেও পারি, যে প্রার্থীগুলো দাঁড়াবে সবাই যদি ভোট দেবার সুফলটা চাই আমরা, মানে না, প্রার্থীগুলি আমার যদি অপশনই না থাকে যে আমি একজন ভালো মানুষকে দিতে পারছি বা মানে সৎ, যোগ্য এবং যার ওইরকম পেশি শক্তির ক্ষমতা বা কালো টাকার ক্ষমতা না, এরকম কোনো মানুষকে খুঁজতে গেলেই সমস্যা। এখন অতীতে আপনি যেটা দেখেছেন যে প্রার্থিতায় যারা এসেছে, মানে আপনি চাইলেও আসলে ভালো মানুষকে দিতে পারছেন না, এরকম অবস্থাও তো দেখেছি আমরা। সেক্ষেত্রে আসলে কি আপনার কি মনে হয় যে আমাদের দেশের অধিকাংশ মানুষ সৎ মানুষ খোঁজে? এটা কি মনে হয় না যে মানে ভালো মানুষ খুঁজছে বা চাইছে যে দেশের, ধরেন আমার যে টোটাল যে ক্রাইসিসটা, আমি দ্রব্যমূল্য থেকে শুরু করে মানে এই ব্যাংক সেক্টর লুটপাট ইত্যাদি যা কিছু দেখেছি, সব কিছু এই সমস্ত কিছু থেকে পরিত্রাণ পেতে চেয়েছি। আমার যদি গভর্নমেন্ট যদি আবার কোনো এরকম চোর ডাকাত বাটপাড়ি আপনি বলতে যাচ্ছেন যে বেশিরভাগ মানুষই ভালো মানুষ চাই, সেখানে আরেকটা প্রশ্ন আসে কিনা যে বেশিরভাগ মানুষ নিজেকে আসলে ভালো করতে হবে, সেই জায়গা থেকে আমাদের দুর্বলতা দেখে কিনা? খুব দারুণ কথা বলেছেন, কারণ আমরা আসলে ওই যে 53 বছরই মনে হয় এমন একটা রাজনৈতিক সংস্কৃতির মধ্যে দিয়ে আমাদের দেশ চালিত হয়েছে যে আমাদের আগের প্রজন্ম থেকে শুরু করে আমাদের প্রজন্ম সবার মধ্যেই মানে ফ্যাসিজম বা স্বৈরাচার যার মধ্যে আমরা বসবাস করেছি, সেই সংস্কৃতিগুলি আমাদের ভেতরেও লালিত হয়েছে নানা রকমভাবে। আমাদের সব কিছু, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের বেড়ে ওঠা, আমাদের সমাজ, আমাদের পরিবার, এই সমস্ত কিছুই তো এর সাথে কানেক্টেড ছিল। আমাদের জীবনাচরণের সাথে কানেক্টেড ছিল, আমাদের আয় রোজগার মুক্ত সব কিছু কানেক্টেড ছিল এই ব্যবস্থার মধ্যে। সো আমাদের অভ্যাস আচার আচরণের মধ্যে সবারই, যারা আমরা এই ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করেছি, তাদের মধ্যেও কিন্তু রয়ে গেছে এই ফ্যাসিজমের বিষ। সো এইটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা নিজের আগে নিজের প্রত্যেকের সংস্কারটা দরকার আছে, এবং সেই নিজেদের মধ্যে থেকে ফ্যাসিজমটাকে, সংস্কৃতিটাকে কতটুকু বের করে ফেলতে পারবো, ফ্যাসিজমের সংস্কৃতি থেকে বের করে এটা একটা বড় জায়গা, আসলে নিজের জায়গা থেকে পরিবর্তন হওয়া। আপনি যখন বলছিলেন ডক্টর আনিসুর রহমানের কথাটাকে, আমি ডক্টর আনিসুর রহমানের কাছে যেতে চাই। আনিসুর রহমান, এই যে নিজের সংস্কার, আপনি বাংলাদেশে যে কালচারের মধ্যে দিয়ে গেছেন, নিশ্চয়ই কানাডাতে যখন অভিবাসনে গেছেন তখন আপনাকেও পরিবর্তিত হয়েছে। সেই পরিবর্তন আসলে আমাদের মধ্যে, আমাদের নাগরিকের মধ্যে কিভাবে আসতে পারে, এই প্র্যাকটিসটা আসলে কিভাবে শুরু হতে পারে? এটা সত্যিই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমরা নৈতিক শিক্ষাগুলো পাই হচ্ছে পরিবার থেকে, প্রথমে শুরু হয়, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গা থেকে নৈতিক শিক্ষাগুলি আসে। এখন দেখা যাচ্ছে যে দেশে মানুষ এতই অস্থির এবং নানাভাবে দুর্নীতির চক্রটা এমন গভীরে বিস্তার লাভ করেছে যে ছেলেমেয়েরাও জানে তাদের বাবা দুর্নীতি করছে বা মা দুর্নীতি করছে বা এই জিনিসগুলি, তো তারা তো নৈতিক শিক্ষাটা ওইভাবে পাচ্ছে না। স্কুল কলেজে দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে শিক্ষকরা, ভালো শিক্ষক স্কুল কলেজে পড়ায় না, বা তারা মানে শিক্ষকদের মধ্যে একটা বড় অংশই শিক্ষক হওয়ার যোগ্য না। তারা হয়তো কোনো একটা কারণে অন্য কোনো চাকরির সুযোগ নাই, এবং যারা সত্যিকার অর্থে মেধাবী তারা শিক্ষক হিসেবে নির্বাচিত হচ্ছে না। দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমরা চিন্তা করি, আমি একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং আমার মনে আছে আমি ফরেস্ট্রি ইনস্টিটিউটের ছাত্র ছিলাম, এবং আমার মনে আছে যে আমরা তখন বলা হতো ফরেস্ট্রি ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো সাবজেক্ট বা মেধাবী ছাত্ররা ভর্তি হয় সেখানে। বাট আমি ভর্তি হয়ে দেখলাম যে আসলে অনেক শিক্ষকই আমার দৃষ্টিতে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন না, এবং পরবর্তীতে অবস্থা আরো খারাপ হয়েছে। দলীয় আনুগত্যের ভিত্তিতে, আঞ্চলিকতার ভিত্তিতে বা আত্মীয়তার সূত্রে শিক্ষক নির্বাচিত হয় সেখানে সমস্ত পাবলিক মানে বিশ্ববিদ্যালয়। এই যে উপলব্ধি, আপনি যে অনেক শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন না, এই উপলব্ধি আপনাকে আসলে মোরালি কতটা ক্ষতি করেছে বলে মনে করেন? এটা আমাকে ব্যাপক ক্ষতি করেছে, কারণ আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আমার বাবা চেয়েছিলেন যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হই। তো কিন্তু আমি যখন দেখলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে যে দলীয় লেজুর ভিত্তি বা তাদের অযোগ্য শিক্ষকরা শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছে, ওগুলি দেখার পরে, এবং ওখানে যদি টিকে থাকতে হয় বা শিক্ষক হিসেবে ইভেন নির্বাচিত হতে হয়, কোনো না কোনো দলের আনুগত্য স্বীকার করতে হবে, ওই জিনিসগুলি দেখার পরে আমি ওই আগ্রহটা হারিয়ে ফেলেছিলাম। তো আমি আর সেই পথে পা বাড়াইনি। তারপরে আমার মনে হয়েছিল আমি যদি সরকারি চাকরিতে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করি, তখন হয়তো আমি দেশের মানুষের জন্য কিছু করার সুযোগ পাবো। বাট আমি বন বিভাগ এবং পরিবেশ বিভাগ, ২ বিভাগে চাকরি করেছি বিভিন্ন সময় ৩ বছর, ৩.৫ বছর করে। কিন্তু আমার উপলব্ধি হচ্ছে যে সরকারি চাকরিতে ঢুকেও মানে কোনো নিজের মতো করে দুর্নীতিমুক্তভাবে বা মানে হয়তো উপরের নির্দেশনা মুক্তভাবে, সঠিকভাবে, সুষ্ঠুভাবে একটা কাজ করা, এগুলির সুযোগও সরকারি চাকরিতে অনেক কম।
তো সংস্কারের বিষয়ে যখন আলাপ হচ্ছে, আমি মনে করি যে সরকারি চাকরিজীবীদের মধ্যেও ব্যাপক পাবলিক সার্ভিসে ব্যাপক সংস্কার দরকার। আমি এই মুহূর্তে অন্টারিও পাবলিক সার্ভিসের একজন স্টাফ কর্মকর্তা। আমি দেখেছি যে এখানে পাবলিক সার্ভিসের যারা জড়িত তারা কিভাবে জনগণের সেবামূলক মনোভাব নিয়ে কাজ করেন। এটা বাংলাদেশের ক্ষেত্রে একেবারেই আমি দেখিনি। সবাই মনে হচ্ছে একটা চাটুকারিতা, এবং বড় কর্মকর্তা যারা তারা মনে করেন জনগণের সেবক না, তারা জনগণের প্রভু। এই যে ব্রিটিশ উপনিবেশিক আমলের যে মানসিকতা, এটা কিন্তু ব্যাপকভাবে বাংলাদেশ সিভিল সার্ভিসে আছে। তো আমি জানি না এটা কিভাবে পরিবর্তন করতে হবে। হয়তো সঠিক ট্রেনিং এবং আমি মানে যেমন এখন সরকারি প্রচুর কাঠামোর ট্রেনিং মধ্যেও এ আসলে পরিবর্তনটা খুব জরুরি, ডক্টর আনিসুর রহমান। আপনার কথা থেকে যদি একটু নাহিদ হাসান আপনার কাছে আসতে চাই। নাহিদ হাসান, আপনি প্রান্তিকে কাজ করেন, আপনি বলছিলেন যে আপনি গ্রামে থাকেন, কুড়িগ্রামে থাকেন। আমাদের ঢাকার অবস্থা, আমাদের কেন্দ্রের অবস্থায় যদি সরকারি অবস্থা এরকম হয়, তাহলে ঠিক প্রান্তিক পর্যায়ে সরকারি অফিস আদালতগুলোতে আসলে কি অবস্থা আপনি দেখেন, সেটা কি একটু আমাদেরকে বলবেন কিনা? আচ্ছা, আমি এখানে আমি প্রথমত দুইটা কাজের কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা একটু আগে নৈতিকতার কথা বলেছেন আমাদের আনিসুর রহমান ভাই। তো সেটা হচ্ছে যে কলোনি, অর্থাৎ আমরা কলোনিয়াল শব্দটা নিয়ে ব্যবহার করেছেন। তার মানে হচ্ছে যে কেন কলোনির মানুষেরা এমন হলো, এইটা একটা ব্যাপার আছে। আর একটা হচ্ছে নির্বাচনী ব্যবস্থায় কেন আমাদের, যে আপনি বলছেন সৎ লোকটা আমি কেন দিতে পারি না, অর্থাৎ ভোট যে পচে, এই ভোট পচাটারে বন্ধ করা। এবং হচ্ছে যে আপনি দেখবেন যে তাহলে এই দুইটা সিস্টেমটা ঠিকঠাক করবার একটা ব্যাপার আছে। তো ভোট পচাটা কিভাবে আপনি সামলাবেন? যে আমার প্রথম ধাপে আমি যাদেরকে ভোট দিব, এবং ওখানে যারা, অর্থাৎ অর্থাৎ আমার এই ভোটটা আমার এই আসনে যদিও এটা ব্যবহার না হয়, অর্থাৎ যদিও এটা কাজে না লাগে, কিন্তু গোটা দেশের যে মোট ভোট, সেইখানে যদি আমার এই ভোটটা কাজে লাগে, তখন কিন্তু আমি আমার ওই প্রার্থীকে বা ওই প্রতীকে আমি ভোটটা দিব, যে এইটারে আমি দিতে চাই। এটা হচ্ছে একটা ঘটনা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এখানে মাত্র একজন ব্যক্তি এক ভোট জিতেও সে একজন জয়ী হিসেবে গণ্য হতে পারে। তো এক ভোট যখন হয়, একজন ব্যক্তি 30,000 32,000 ভোট পেলেন, একজন 31,000 ভোট পেলেন, একজন 28,000 ভোট পেলেন, দেখা যাচ্ছে যে 1 লাখ ভোটের 32,000 ভোট পেয়ে উনি বাকি সবার প্রতিনিধিত্ব করছেন। তো এখানে আমরা বলছি যে এখানে যদি 51%-এর ব্যাপারটা থাকে, অর্থাৎ দ্বিতীয় ধাপে যখন ভোটটা হবে, আমরা এরদোয়ানকে দেখেছি যে প্রথম ধাপে উনি 51% ভোট পাননি, ফলে তাকে দ্বিতীয়বার যখন ফার্স্ট এবং সেকেন্ড এই দুইজনকে যখন ভোটটা করতে দেওয়া হয়েছে, তখন এরদোয়ান 51% ভোট পেয়েছেন। যখন আপনি 51% ভোট পাবেন, তখন আপনার যে কর্মসূচি আপনি নেবেন, অর্থাৎ একজন লোক ধরেন আওয়ামী লীগ বিএনপি করে, উনি 35% ভোট পাচ্ছেন। তো 35%-এ যদি নির্বাচিত হতে না পারেন, দ্বিতীয়বার যদি তাকে ভোটে যেতে হয়, তখন তার কর্মসূচি, তার জীবনযাপন, তার জবাবদিহিতার অন্যান্য যে ব্যাপারগুলো আছে, ওনাকে তখন বামপন্থীদের কাছে ভোট চাইতে যাইতে হবে, ওনাকে তখন ডানপন্থীদের কাছে ভোট চাইতে যাইতে হবে। তো ফলে উনি একটা ইনক্লুসিভ যে সোসাইটির কথা আমরা বলি, যে অংশগ্রহণমূলক সমাজ আমরা নির্মাণ করতে চাই, তখন ওই ব্যক্তির হয়তো সেটা করতে বাধ্য হবেন। তো এবং ভোট পচার যে সংস্কৃতি, অর্থাৎ প্রথমবার ধাপে যে ভোটগুলো হয়েছে, ওই ভোটগুলো আমরা হিসাব করে রাখলাম, ওই ভোটটা পরবর্তী যে আমরা সারা দেশে মোট ভোটের ভিত্তিতে যখন আমরা আসনটা বন্টন হবে, তখন একটা ঘটনা, এবং দ্বিতীয়বার যখন ওই আসনে 51% ভোটের ব্যাপারটা হবে, তখন একটা ব্যাপার ঘটবে। জি, অর্থাৎ আপনি প্রার্থীদেরকে অন্তর্ভুক্তিমূলক অনেক বেশি সমাজের কঠিন কথা, করে তোলা। আপনি অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলছিলেন। অন্তর্ভুক্তিমূলক সমাজ নিয়ে আমি একটু কথা বলতে চাই। আমাদের দেশের একটা বড় সমস্যা ছিল, আমরা এক দল আরেক দলের মুখই দেখতে চাই না। সেই জায়গা থেকে একটা বৈষম্য তৈরি হয়েছিল বলে একটা বড় আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশ নতুন একটা বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছে। সেখানেও আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ আসলে দেখতে পাচ্ছি কিনা, প্রশ্নের উত্তরটা নিতে চাই বিরতি থেকে ফিরে এসে। একটু সাথেই থাকুন প্রিয় দর্শক, দিচ্ছি ছোট্ট একটা বিরতির, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি আছেন নেক্সাস টেলিভিশনের সাথে। আমরা কথা বলছিলাম সংস্কারের পথ কতটা দীর্ঘ, এই বিষয়গুলো নিয়ে।
নওয়াজ ভাই, আপনার সাথে কথা হচ্ছিল যে অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলছিলেন আপনি। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য যে মানসিকতার তো প্রয়োজন, সেখানেও আমরা বরাবরই এক ধরনের ঘাটতি দেখেছি। আমরা একে অপরকে দোষারোপের জায়গায় দেখেছি, একে অপরের সাথে কথা না বলা, মুখ দেখাদেখি না করার জায়গাটাও দেখেছি। এখনও সেই জায়গা থেকে আসলে কতটা উতরাতে পারছি বলে মনে হয়? সেখানে আসলে আমাদের অনেক বড় চিন্তা তৈরি করার প্রয়োজনীয়তা দেখেন কিনা? আচ্ছা, মানে আমার হাতে একটা বই আছে। এই বইটা সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানের যে 72 সনে যে সংবিধান গণপরিষদ বিতর্ক হয়েছিল, সেই বিতর্কে উনি একটা কথা বলেছিলেন ওই ওখানে বলতে শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে। তো ওইটা আবার আনিসুজ্জামান তার বিপুলা পৃথিবীতে ওই কথাটা তুলেছেন। কথাটা হচ্ছে উনি বলছিলেন যে মাননীয় স্পিকার, আমরা আজকে যে সংবিধান বানাচ্ছি, এই সংবিধান 1961 সনে আইয়ুব খানকে সামনে রেখে সংবিধান বানিয়েছিলাম, আর আজকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে এই সংবিধান বানাচ্ছি। তো এই সংবিধান একজন ব্যক্তি, আপনি রাষ্ট্রের দেব, রাষ্ট্রপতির একটা কানা পয়সা ক্ষমতা নাই, মন্ত্রীরা ঠিক চাকর বাকরের চেয়েও অধম। তো এরকম একটা রাষ্ট্রের মালিক হচ্ছে প্রধানমন্ত্রী, এবং আমরা বাকিরা সবাই হচ্ছে চাকর বাকর। তো ফলে, এবং প্রধানমন্ত্রী হচ্ছেন জবাবদিহিতার ঊর্ধ্বের একটা প্রতিষ্ঠান। ফলে প্রধানমন্ত্রী যখন জবাবদিহিতার ঊর্ধ্বে, তার সঙ্গে সঙ্গে যাদের সুসম্পর্ক থাকবে, তার সঙ্গে যাদের যোগাযোগ থাকবে, তারা হচ্ছে এরকম এক মানে ব্ল্যাঙ্ক চেক পেয়ে যায়, তারাও জবাবদিহিতার ঊর্ধ্বে। তো ফলে হচ্ছে কি, একটা চাকর বাকরের সংস্কৃতি এবং খুশি রাখার একটা সংস্কৃতি তৈরি হয়। তো ফলে প্রধানমন্ত্রী ওখানে বসে আছেন, তার জেলায় একজন দলের সভাপতি আছেন, তিনি যার প্রতি খুশি থাকবেন। কিন্তু এখানে একটা ভয়ের সংস্কৃতিও কাজ করে কিনা, এখানে ভয়ের সংস্কৃতি কাজ করে কিনা, বিশেষ করে আমি গণমাধ্যম প্রসঙ্গে আসতে চাই। গণমাধ্যম, একটা অভিযোগ কিন্তু আছে যে বাংলাদেশের যে বিভক্তি, সেখানে গণমাধ্যমও তার ভূমিকা এড়াতে পারে না। সেইটাকে আপনারা কিভাবে দেখেন? আবার আমি সংবিধানে যাব। আপনি দেখবেন 72-এর সংবিধানে 49 নম্বর যে অনুচ্ছেদ আছে, 39 অনুচ্ছেদে, ওখানে আপনি কথা বলতে পারবেন, বলছে অমুক 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 পারবেন, কিন্তু এই জায়গাগুলো নিয়ে কথা বলতে পারবেন। অর্থাৎ আজকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ওখানে যা কিছু আছে ওই অনুচ্ছেদে ঢুকে দেখেন, ওখানে তাই আছে। তাই মানে হচ্ছে, আপনি 72 সনের যে সংবিধান আপনি একটা বানালেন, সেই সংবিধানে আপনি বললেন যে আপনি বন্ধু রাষ্ট্র নিয়ে কথা বলতে পারবেন না, আপনি রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে কথা বলতে পারবেন না, আপনি অমুক অমুক বিষয় নিয়ে কথা বলতে পারবেন না। তাহলে কথা বলতে পারবেন কি নিয়ে? তো এই যে সংবিধান নিয়ে আমরা কথাটা বলিনি। তো আমার একজন সাংবাদিক এই 15 বছর ধরে, সে যে একটা জেনারেশনে তো তৈরি হয়ে গেছে, দুইটা জেনারেশন। ফলে যে চাটুকারিতার সংস্কৃতি এরা আমাদের জোর করে চাপিয়ে দিয়েছে, আমাদের জীবনের ভয়ে, আমাদের সন্তানের মৃত্যুর ভয়ে। আমরা জানি নুরুল কবিরের সন্তানকে তো গুলি করে রাখছিল, তারা গুম করার হুমকি দিয়েছিল সরাসরি, নুরুল কবিরের উপর, গাড়ির উপর গুলি করা হয়েছে। তো মানুষ তখন তার জীবন এবং তার জীবনের যে সন্তানের জীবন, এই ঝুঁকি নিয়ে মানুষ কতটা কথা বলা সম্ভব? এবং কথা বললে যখন, আর তেলবাজি করলে যখন, সাংবাদিকতার চাইতে আমি যখন প্লট পাই, আমি যখন বাড়ি গাড়ি করতে পারি আমার চাকরির বেতনের চাইতে, তখন আমি এই জীবনটা কেন বেছে নিব না? জি, আমি সাংবাদিকদের এই কারণে আসলে দোষ দিব না। আপনার এই কথা থেকে আমি একটু বলতে চাই যে দীপক সুমন, আপনার কাছে আসতে চাই যে এই কথাটাও কিন্তু এখন হচ্ছে যে গণমাধ্যম, সাংবাদিকতা জাস্ট পরিবর্তন হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটেনি। এই সমালোচনাটা কেন হচ্ছে বলে মনে হয় আপনার? আপনার কি খালি গণমাধ্যম নিয়ে এরকম মনে হয় যে গণমাধ্যমেরই গোটা, মানে আমার তো মনে হয় সব সেক্টরই তাই? সেটা ওই যে আনিস ভাই বললেন যে মানে ওনাদের ওখানকার আমলাতন্ত্র বা মানে সব যারা পাবলিক সার্ভিস, আমাদের পাবলিক সেক্টরের যে কথা বললেন, গণমাধ্যমের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ভয়ের সংস্কৃতি যে কথাটা বললেন, ভয়ের সংস্কৃতির কাজটা মনে হয় এখন ভয়ের সংস্কৃতিটা কতটুকু জারি আছে জানি না, চাটুকারিতার সংস্কৃতি মনে হয় এখনও জারি আছে বেশ কিছুটাই, আমার কিছু কোনো ক্ষেত্রে থেকে মনে হয়, অনেক ক্ষেত্রেই, মানে বিশেষ করে এটাও একটা অস্থিমজ্জাগত সংকট আমার কাছে মনে হয় যে অনেকগুলি মানে আমরা যাদের দেখেছি যে 5ই আগস্টের আগে যখন নির্বিচারে মানুষের বুকে গুলি চলেছিল, তখন ওই ফ্যাসিস্ট সরকারের পক্ষে তারা সংবাদ প্রচার করে গেছে, অনেক সংবাদ আন্দোলনের অনেক সংবাদ তারা প্রচার করেন। এইরকম সংবাদ চ্যানেলগুলিও বা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া দুই ক্ষেত্রে, মানে নিউজ পেপারগুলো, তারা এখন আবার
ঠিক বিপরীত কথা শুরু করে দিয়েছে, মানে বিটিভির মতো ব্যাপারটা। বিটিভিতে আমরা রাতারাতি যেভাবে দেখলাম যে হঠাৎ করে আবার নতুন করে এখন এই রাতারাতি লাগে না, এই সময়ের সাথে সাথেই পরিবর্তন একদম কয়েক মিনিট মতো মনে হয় লেগেছে। অবাক করা ব্যাপার যে বেসরকারি খাতের যে সমস্ত প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার যে সমস্ত চ্যানেলগুলি, তাদেরও এরকম রাতারাতি পরিবর্তন। এই রাতারাতি পরিবর্তনটা খুব সন্দেহজনক। তার মানে গণমাধ্যম মুক্তি পায়নি। গণমাধ্যম যদি মুক্তি পেত তাহলে তো গণমাধ্যম তার ওই রকম চাটুকারিতার স্বভাবে টার্ন করতো না। গণমাধ্যম তো কথা বলতো, গণমাধ্যমের কাজ তো আসলে কথা বলা। এখন একটা সমাজের সব জায়গায় যখন একই ধরনের চরিত্র আমরা দেখি, গণমাধ্যম, রাষ্ট্র, তারপরে সরকারি দপ্তর, অধিদপ্তর, এগুলো তো আমরাই। তো আমরা পরিবর্তন কিভাবে হব? তাহলে আমরা পরিবর্তন না হলে সব জায়গায় তো আমরাই আসলে অবস্থান করছি। এবং আজকের যে বিষয়টা, সংস্কারের পথ কতটা দীর্ঘ, তার মানে আমরা সবাই মিলে পরিবর্তন হওয়ার ব্যাপারটা, এবং সব সেক্টর পরিবর্তন হওয়ার দরকার। মানে আমরা একটু আগে নির্বাচন নিয়ে কথা বললাম, আসলে আমরা কি এইরকম 300 যে আসনে ভাগটা আছে এটা নিয়ে কথা উঠেছে যে এক কক্ষ বিশিষ্ট সংসদ হবে না, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। তো এই সমস্ত পরিবর্তন তো নির্বাচনের আগেই হওয়ার দরকার আছে, যে কোথা থেকে কিভাবে জনপ্রতিনিধি নির্বাচনের মানে প্রক্রিয়াটা কি হবে, মানে সরকার কাঠামোর ক্ষমতা বিন্যাস। এবং তার পাশাপাশি আপনি যেটা বললেন যে আসলে কি সম্ভব যে সৎযোগ্য নাগরিকদের মধ্য থেকে প্রতিনিধি নির্বাচিত হওয়া, এই প্রক্রিয়া যদি সত্যিকার অর্থে একটা স্বাধীন মানে নির্বাচন কমিশন গঠিত হয়, সেটাই কিন্তু অনেক দূরে গিয়ে যাওয়া, যেটা সরকারের কাছে নতজানু না, বর্তমান সরকারের কাছে। এখন সেই স্বাধীন চেতা গণমাধ্যম মানে নির্বাচন কমিশন তৈরি করার জন্য তো স্বাধীন মতাদর্শের মানুষ প্রয়োজন আছে, সেই মানুষটা আমরাই। ঠিক একদমই তাই। এবং কোনোভাবে যদি আমরা আমাদের মধ্যে আমার মনে হয় যেন জনগণের মধ্যে ওই বোঝাপড়াটা আছে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন আসলে আমরা যে একটু আগে মানে অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বললেন বা ইনক্লুসিভ সোসাইটি, এইটা কিন্তু আমরা এই দেশের অধিকাংশ মানুষ কৃষক, শ্রমিক এবং তারা দরিদ্র। এই দরিদ্র জনগোষ্ঠী কোনো জায়গায় নেই, না আছে সংসদে। ওই 5ই আগস্ট শুধুমাত্র একদিন সংসদে গিয়ে সানগ্লাস পরে একজন রিক্সাওয়ালাকে দেখলাম এরকম করে ছবি তুললো। আমার সেদিন দেখে মনে হলো যে এইরকম কোনো রিক্সাওয়ালা সত্যি একদিন সংসদে এসে বসতে পারতো, সেই জায়গাটা দরকার। মানে আমার সমস্ত শ্রেণীর প্রতিনিধিত্ব যদি থাকে, হ্যাঁ রিক্সাওয়ালার কথা বলছেন, শ্রমিক শ্রেণীর প্রতিনিধি কোথায়? মানে আমাদের সমাজের প্রত্যেকটা অংশের মানুষের প্রতিনিধিত্ব দরকার। এবং অন্তর্ভুক্তিমূলক সমাজের একটা সৌন্দর্যও আছে, যেটা হয়তো ডক্টর আনিসুর রহমান ভালো বলতে পারবেন। আমি কারণ কানাডাতে এই বিষয়টি রয়েছে ব্যাপকভাবে, সেইটা নিয়ে আমি কথা বলতে চাই, কিন্তু আমার বিরতি নিতে হচ্ছে আরেকবার। প্রিয় দর্শক, নিচ্ছি আরও একটা বিরতি। দর্শক আমন্ত্রণ আরও একবার, আপনি আছেন রান ইসলামের সাথে নেক্সাস টেলিভিশনে। আমরা কথা বলছি সংস্কারের পথ কতটা দীর্ঘ। ডক্টর আনিসুর রহমান, আপনার কাছে প্রশ্ন ছিল যে অন্তর্ভুক্তিমূলক সমাজের একটা সৌন্দর্য আছে, সেই সৌন্দর্য মধ্যে আপনি আছেন কানাডা একটা সেরকম এনভায়রনমেন্টটাই। সেখান থেকে আসলে বাংলাদেশের জন্য আপনি খুব সংক্ষেপে কি বলতে চান, আসলে কোন প্র্যাকটিসটা আমাদের করা জরুরি? আসলে বাংলাদেশের শাসন ব্যবস্থা এবং কানাডার শাসন ব্যবস্থা বা সামাজিক ব্যবস্থার সাথে এতই মানে যোজন দূরত্ব যে এখান থেকে কোনো কি বলে পরামর্শ দেওয়া খুবই কঠিন। তার মানে আমরা ওই জায়গায় পৌঁছতেই পারবো না, এরকম একটা আশঙ্কা কি রয়েছে আপনার? না, সত্যিকার অর্থে যদি সুশাসন কায়েম করা যায় সেই সময় সেই জায়গায় যাওয়া সম্ভব। কিন্তু সুশাসন কায়েম করার জন্য যে অবস্থাগুলি তৈরি করা দরকার, সেই জিনিসগুলি নিয়ে আমাদের এখন সত্যিকার অর্থে কাজ করতে হবে। আমি একটা কথা প্রথমেই বলা শুরু করেছিলাম যে আসলে সমাজে নৈতিক শিক্ষাগুলি আসে হচ্ছে পরিবার, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় এবং সাংস্কৃতিক ব্যবস্থা, এই আর্থসামাজিক ব্যবস্থা, সবকিছু মিলিয়েই নৈতিক শিক্ষাগুলি আসে। তো আসলে সব জায়গায় যদি আমরা সঠিক লোককে নিয়োগ দিতে পারতাম, তাহলে পরে কিন্তু আস্তে আস্তে সংস্কারটা মানে এই পরিবর্তনগুলি আসতো। এখন ধরেন যে শিক্ষকরা, প্রাইমারি স্কুলের শিক্ষকদের কিন্তু একটা বড় ভূমিকা থাকে। আমি মনে করি সবচেয়ে বড় ভূমিকা থাকে
একটা শিশু মনকে নৈতিক শিক্ষা দিয়ে মানে তাকে পরিবার এবং পরিবারের পরে আসলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা একটা বড় ভূমিকা রাখে জাতি গঠনে। সেই জায়গায় নিশ্চয়ই নজর দিবেন। সময় থাকলে আরও কথা বলা যেত অনিস ভাই, কথা হবে আপনাদের সাথে নিয়মিতভাবে, নেক্সাসের সাথে আপনাদের কথা হবে। আসতে চাই একটু নাহিদ হাসান ভাই আপনার কাছে। নাহিদ হাসান ভাই, শেষ প্রশ্ন রাখতে চাই যে কথাটা বলছিলাম আমরা, যে কত দীর্ঘ হতে পারে, সেই দীর্ঘ অবস্থা থেকে কত ছোট করে নিয়ে আসা যেতে পারে, আপনি কিভাবে শেষ কথা বলবেন? মানে আমার এখানে কথা হচ্ছে যে নির্বাচন কমিশন, আপনি 1991 সনে যে রোপ কমিশন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন আমাদের উপহার দিয়েছিল, যে রোপ কমিশন, সেই রোপ কমিশনে আবার মাগুরা ইলেকশনটা করেছে। তো মানে হচ্ছে যে নির্বাচন কমিশন এসে সবচেয়ে সুষ্ঠু ইলেকশন করবার সামর্থ্য রাখে। যে এখানে ব্যক্তি কোনো ঘটনা না, ঘটনাটা হচ্ছে যে ওর উপরে যিনি থাকবেন তিনি আসলে কতটা নির্বাচন কমিশন স্বাধীন আছে তার উপর। অর্থাৎ এই নির্বাচন কমিশনকে যদি আমরা এই পরিমাণ স্বাধীন করতে পারি যে তার যখন ভোটের সময় থাকবে, ঠিক ভোটের সময় বাংলাদেশটা চালাবেন আসলে তিনি। এখানে প্রধানমন্ত্রী বলুন আর অমুকরা বলুন, তাদের কোনো এখতিয়ার তার উপর থাকবে না, খবরদারি উনি করতে পারবেন না। তখন এই নির্বাচন কমিশনে রোপ কমিশনের মতো সুষ্ঠু নির্বাচন বাংলাদেশকে দিতে পারবেন। এবং আমাদের তো শুধু জাতীয় সংসদ ইলেকশনে আমাদের দরকার না, আমাদের তো স্থানীয় সরকারের যে ইলেকশন সেটাও কিন্তু আমাদের লাগবে। তো তো ইলেকশনটা হচ্ছে যে একজন ব্যক্তি হচ্ছে সমস্ত ক্ষমতার অধিকারী, নির্বাচন কমিশন হচ্ছে ঠুটো জগন্নাথ। এ কারণে দেখা যায় যখন আমরা দেখি যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উনি যখন প্রধান থাকেন তখন ভোটটা সুষ্ঠু হচ্ছে, যখন দলীয় প্রধানের অধীনে ওই রোপ কমিশন থাকেন তখন ভোটটা মানে সুষ্ঠু হচ্ছে না। আপনি এইভাবে বলতে চান যে কমিয়ে এনে মানে গণতান্ত্রিক চর্চায় ফিরতে নির্বাচন কমিশনকে স্বাধীনতা দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এবং সেটা সম্ভব না প্রধানমন্ত্রীর ক্ষমতা যদি সুস্পষ্টভাবে আপনি না কমান। কারণ আপনি তাকে এত বড় করেছেন, ফলে একে যত বড়ই করেন না কেন, তাকে যদি যে কোনো সময় টাইট দেবার, তাকে শাসন করবার ক্ষমতা প্রধানমন্ত্রীর আছে, ফলে উনি বড় হতেই পারবেন না। এখানে সুস্পষ্টভাবে থাকতে হবে যে নির্বাচন কমিশন ওই সময় রাষ্ট্রটা পরিচালনা করবেন। শেষ কথাটা বলি, আমার সামনে আর একটা বই আছে, হোয়াই নেশন ফেল। এই হোয়াই নেশন ফেইলে দেখা যাচ্ছে যে সীমান্তের একটা মেক্সিকো আর আমেরিকা, শুধুমাত্র একটা দেশ আইনের শাসন প্রতিষ্ঠিত থাকার কারণে, প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণেই একটা রাষ্ট্র হচ্ছে পৃথিবীর শীর্ষ ধনী, আর একটা দেশ হচ্ছে পৃথিবীর গরিবতম দেশগুলোর একটা অংশ। তো প্রতিষ্ঠানটা গড়ে তোলা। এখন আমরা যখন বলি ব্যক্তি, পৃথিবীর কোনো দেশেই সব মানুষ ব্যক্তি গড়ে ওঠা সম্ভব না। ব্যক্তি গড়ে ওঠার মধ্যে প্রতিষ্ঠানের অধীনে আমরা যদি 50 বছরের একটা গণতান্ত্রিক মানে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে 50 বছর পার করি, রাষ্ট্র ব্যবস্থার মধ্যে মানে আইনের শাসন প্রতিষ্ঠা করাটা খুব জরুরি। জি, কথা হয়তো আরো বলা যেত, আবারও কথা বলবো। দীপক সুমন, আপনার শেষ কথা কি হতে পারে আজকের এই আলোচনায়? সংস্কারের কথা আমি ওনাদের কথার সাথে একটু যোগ করি খালি, যেটা হচ্ছে যে আসলে আমরা আশ্চর্যজনকভাবে আমরা এমন একটা দেশেই বসবাস করছি এখনো, যেখানে ধরেন একটা দল সরকার গঠন করে, যখন সেই দল সংসদে যখন কোনো একটি প্রস্তাব দেয়, সংসদে ওই দলের ভেতর থেকে কেউ যদি ওই প্রস্তাবের বিরোধিতা করে তাহলে তার সংসদ সদস্যপদ বাতিল হয়ে যায়। 70 অনুচ্ছেদের কথা বলছেন। 70 অনুচ্ছেদের কথা। তার মানে আমাদের এখানে তো কোনো প্রার্থী দাঁড়ানোর দরকার নেই, শুধু প্রতীক দাঁড়ালেই হতো। সব জায়গায় প্রতীকে ভোট দিতে হতো, পাশে কোনো নাম দরকার ছিল না, এরপরে নাম বসায় নিতেন, যে কোনো নাম বসাই নিলেই হতো। কারণ ওই তো দল যে কথা বলবে তার বাইরে কোনো কথা বলার দরকারই নেই, তার নয় কোনো অধিকার নেই তার। তাহলে কাঠামোটা আসলে কত বড় পরিবর্তন দরকার। আমার মনে হয় যে সংবিধান এবং যে সমস্ত স্বায়ত্তশাসিত সংগঠনগুলি আছে, আচ্ছা সেগুলিকে সত্যিকার অর্থে স্বায়ত্তশাসন এবং আমলাতন্ত্রকে ঢেলে সাজানো, এই সমস্ত কাজটা খুব দ্রুত করা দরকার এই অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সেইটা একটা দীর্ঘ পথ, এটা হওয়া যাবে না। দীর্ঘ পথ মানে দীর্ঘ শব্দটা দিয়ে হবে না, দীর্ঘ হতে পারে, কিন্তু সেটার একটা রূপরেখা খুব স্পষ্টভাবে সরকারকে এখনই দিতে হবে যে আমাদের এতদিন এই জিনিসটার মধ্যে আমি কাজটা করব। কোনো কাজের জন্য আসলে অনন্তকাল বলে কোনো কিছু আমরা বর্তমানে এই গণ অভ্যুত্থানের আমরা ফলাফলটা দেখতে চাচ্ছি, এবং সেটা কিভাবে আমাদের সামনে গণতন্ত্রের পথে হাঁটবো সেটা স্পষ্ট রূপরেখা চাই। জি, ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে ধন্যবাদ আমার সাথে অনলাইনে যুক্ত ছিলেন ডক্টর আনিসুর রহমান এবং নাহিদ হাসান, আপনাদের দুজনকেই ধন্যবাদ। সাথে থাকবেন নিশ্চয়ই নেক্সাসের। প্রিয় দর্শক, আপনারাও আছেন নেক্সাসের সাথে এবং থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি। দেখা হবে আগামীকাল আবারও। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন।